মার্চ 2026 বিশ্ব নাট্য দিবস উপলক্ষে হাওড়া জোনাকি আমরা সবাই একসাথে জড়ো হয়েছি। প্রতি বছরের মতো আজকেও বিশ্ব নাট্য দিবসের একটা আন্তর্জাতিক বাণী উইলিয়াম ড্যাফোর। থিয়েটার বা নাট্যকলা হলো একটি যৌথ শ্বাস প্রশ্বাসের জায়গা। যখন আমরা অন্ধকার প্রেক্ষাগৃহে একসাথে বসি তখন আমরা কেবল দর্শক নই, আমরা একটি জীবন্ত অভিজ্ঞতার অংশ হয়ে উঠি। আজ আমাদের চারপাশ যখন ডিজিটাল পর্দা আর কৃত্রিমতায় ছেয়ে গেছে, তখন থিয়েটারই আমাদের সেই আদিম এবং অকৃত্রিম সত্যের মুখোমুখি দাঁড় করায়। থিয়েটার আমাদের বর্তমান মুহূর্তে বাঁচতে শেখায়। এটি এমন এক শিল্প যা ক্ষণস্থায়ী, কিন্তু এর প্রভাব চিরস্থায়ী। প্রতিটি অভিনয় অনন্য, কারণ তা সেই মুহূর্তে দর্শক আর অভিনেতার মিলনের ফসল। আসুন এই দিনে আমরা সেই সব নাট্যকর্মীদের কুর্নিশ জানাই যারা প্রতিকূলতার মধ্যেও মঞ্চে প্রদীপ জ্বালিয়ে রেখেছেন। আসুন আমরা থিয়েটারের সেই শক্তিকে উদযাপন করি যা আমাদের আরো বেশি মানবিক করে তোলে। থিয়েটার অমর হোক। মজিদ দে, আমি বেশ কিছুদিন ধরে থিয়েটার চর্চা করছি, কিছু বছর ধরে। বিশেষত আমি ছবি আঁকি আর মাইথোলজি নিয়ে একটু জানার ইচ্ছা আছে, বোঝার ইচ্ছা আছে, খোঁজারও ইচ্ছা আছে কিছু। তো মাইথোলজির দিক থেকে নাট্যশাস্ত্র যা পঞ্চম বেদ, সেই পঞ্চম বেদ কি কিরকম আজ আমি পড়লাম, কিছুটা জানলাম, আগেও পড়েছি, তো সেইটা আমি সকলের সাথে ভাগ করে নেব। ভারতের নাট্যশাস্ত্র দেবেশ শুরু হয় নাটক সৃষ্টির ইতিহাস দিয়ে। ভারতীয় ঐতিহ্য অনুযায়ী 3 দেবতা এই ব্রহ্মাণ্ড ভাঙা গড়ার কাজ করেন। ব্রহ্মা সৃষ্টি করেন, বিষ্ণু তার পরিচর্যা করেন, আর মহেশ্বর ধ্বংস করেন। সুতরাং আর সব সৃষ্টির মতোই নাটকও সৃষ্টি করেছিলেন ব্রহ্মা অন্য দেবতাদের বিশেষ অনুরোধে। কেন সেই অনুরোধ এবার জেনে নেওয়া যাক। অনেককাল আগে পৃথিবীতে দুটো যুগের সন্ধিক্ষণে মানুষ পারস্পরিক হিংসা, লোভ, লালসা, ক্রূরতায় মত্ত হয়ে উঠেছিল। রাক্ষস, অশুভ আত্মা, যক্ষরা পৃথিবীকে বসবাসের অযোগ্য করে তুলেছিল। এমন অবস্থায় ইন্দ্র ও অন্যান্য দেবতারা ব্রহ্মাকে অনুরোধ করেন মানুষকে এমন একটা খেলনা, আসল উদ্দেশ্য এই খেলনা পেয়ে মানুষ যাতে খারাপ সৃষ্টি করেছি। এখন তারা যদি অসৎ পথে যায় তাহলে আসলে কেউই বেদ শিখছেও না, চর্চাও করছে না। সব জ্ঞানী তো সেখানে আছে। ইন্দ্র পাল্টা যুক্তি দিয়ে বললেন, অবশ্যই বেদের জ্ঞানে মানুষ উপকৃত হয় এবং এখনো হচ্ছে, কিন্তু শূদ্রদের তো বেদ শেখা বারণ, এমনকি শোনাও নিষিদ্ধ। সেই জন্যই একটা পঞ্চম বেদের প্রয়োজন। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই 4 জাতি তার থেকে শিক্ষা গ্রহণ করতে পারবে। ইন্দ্রর কূটবুদ্ধিতে ব্রহ্মা এবার নরম হলেন। 4 মুখ থেকে নির্গত হলো বিশাল এক বেদ, পঞ্চম বেদ। ঋগ্বেদ থেকে এলো কথা, সামবেদ থেকে এলো সঙ্গীত, যজুর্বেদ থেকে অভিনয়, আর অথর্ববেদ থেকে রস। ইন্দ্র তো সেই বেদ পেয়ে বেজায় খুশি, কিন্তু অন্য দেবতাদের সঙ্গে নিয়ে সেই বেদ পড়তে গিয়ে পড়লেন মুশকিলে। কিছুই বুঝতে পারছেন না। পড়াশোনা করা বা মাথার চর্চা করা যাকে বলে ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিটি একদমই করতেন না। ফলে ইন্দ্র আবার ব্রহ্মার শরণাপন্ন হলেন। বললেন, এ খুব কঠিন লাগছে, বোধগম্যই হচ্ছে না, আপনি বরং একজন মুনিকে দিন যিনি পড়ে একটু সহজ করে বুঝিয়ে দেবেন। প্রযোজক হিসেবে নাট্য নির্মাণ করো। ভরত নাট্যশাস্ত্রে লিখেছেন, আমি ভগবান ব্রহ্মার কাছ থেকে নাট্যবেদ পেয়ে আমার সন্তানদের শিক্ষাদান শুরু করলাম এবং নাট্য নির্মাণের জন্য মহলাও শুরু করলাম। ভরত কিন্তু বুদ্ধি করে লিখে গেছেন, ব্রহ্মার পরেই আমি, অর্থাৎ এই জ্ঞান সরাসরি ভগবানের কাছ থেকে পেয়েছি, নাচ গানে কেউ নেই। সুতরাং ভরত মুনি একমাত্র সক্ষম ও শিক্ষিত মুনি, যিনি নাট্যশাস্ত্রের মতো কঠিন বিষয়কে বোধগম্য করে মানুষের কাছে উপস্থাপন করতে পারেন। এই সঙ্গে আনন্দও দেবে, আবার মানুষকে জ্ঞানের আলোও দেবে। আজকের আধুনিক শহরে নাট্যের সঙ্গে বোধহয় কিছুটা মিল পাওয়া যাচ্ছে।
অনেকদিন ধরে বৃষ্টি হচ্ছে গ্রামে আর কি, আমাদের ওখানে যখন বাংলাদেশে ছিল আর কি, তো ফাঁকা প্রান্ত আর কি, একটা একটা ঘর এখানে, একটা ঘর আরো অনেক দূরে, ধরো 500 মিটার 700 মিটার দূরে একটা ঘর। তো এইরকম 3-4 দিন ধরে বৃষ্টি হচ্ছে, পুরো যোগাযোগ ফোগাযোগ সব বিচ্ছিন্ন হয়ে গেছে, খাওয়ার দাবারও বাড়িতে সব হয়ে গেছে। বৃষ্টি কমলে তারপর দেখা যাবে। টুকটাক দিনের বেলা তাও লোকে শান্তি ফান্তি নিয়ে একটু বেরোচ্ছে ফেরোচ্ছে, তারপর আর বেরোতে পারছে না। তো এইরকমই একটা রাত্রেবেলা তো মানে একটা স্বামীটা ভুগছিল অনেকদিন ধরে, এবার কিন্তু কি করবে তখনকার দিন, মানে রোগী তো মানে খুঁজতে খুঁজতেই বাড়িতেই মারা যেত। তো কোথাও বেরোনোর নেই, কি করবো, ওদের কিছু করার নেই, তো মারা গেছে। তো এবারে বাড়িতে দুটো মহিলা, বউ আর শাশুড়ি। এবারে শাশুড়ি মা বললেন যে এক কাম কর, ওই ছেলেটারে খাটের নিচে ঢুকায় দে। আর চারদিকে যা বৃষ্টি বৃষ্টি হচ্ছে, এখন বেরোনোর কোনো উপায় নেই, তো অসহায় অবস্থা, যতটা পারা যায় এ করা যায়। ওরা দুজন খাটের উপর শুলো, কি আর করবে, বাড়িতে মরা পড়ে আছে, ওরা খাটের উপর শুয়ে আছে। সকাল হলে তখন দেখা যাবে, শান্তি টালতি জোগাড় হলে তখন একটু দুটো কিছু করা। এরকম মানে তন্দ্রাচ্ছন্ন হালকা, বাইরে বৃষ্টি বৃষ্টি হচ্ছে। তো হঠাৎ দরজায় কড়া আওয়াজ পায়, শাশুড়ি ঘুমোচ্ছে, বউ মানে ইয়াং মেয়ে ফুটফাট করে ঘুম সজাগ, জেগে গেছে। জেগে গিয়ে মানে শাশুড়ি বলছে, মা কে দরজায় আছে, বলছে খুলিস না। বলে বাইরে বৃষ্টি হচ্ছে, সে এত করে যায় ঢুকায় না। তো না না খুলিস না, ছাদ ছেড়ে দে, এখন সবারই একই অবস্থার, কি করবি, দাঁড়িয়ে ভিড়ছে। তখন বৌমা বলাতে তো বলে ঠিক আছে খুলে দে, এক কাজ কর, ওকে বল যে খাটের নিচে শুয়ে পড়তে, বল আরেকজন শুয়ে আছে বাড়ির লোক, তার পাশে শুয়ে পড়তে, খাটে পাশে না আসে, সকালে উঠে চলে যাবে, মিটে যাবে, মরে গেছে বলার দরকার নেই। তো ঢুকেছে, ঢুকে বললো যে আমাদের তো কিছু খেতেও দিতে পারবো না, আমরাও খাইনি ঠিক করে, তুমি আমার তো একটু জল টল আছে, খাও, খেয়ে পাশে আরেকজন শুয়ে আছে আমাদের বাড়ির লোক, শুয়ে পড়ো চাপা দিয়ে। তো বলছে ঠিক আছে। ও ধন্যবাদ দিল যে এই এত রাত্রে এরকম সাহায্য করার জন্য ধন্যবাদ দিয়েছে, দিয়ে শুয়ে পড়েছে। ওরাও আস্তে আস্তে এরকম ভাবে রাত জাগা হচ্ছে বলে অসুস্থতা ছিল, ওরাও আস্তে আস্তে করে ঘুমিয়ে পড়েছে। কি আর করবে, রাত্রেবেলা হঠাৎ দৌড়ে ঘুম ভাঙে, মানে খটাং খটাং কটং মটং শব্দে ঘুম ভাঙে, কিন্তু বুঝতে পারছে না। আবার দরজার দিকে তাকাচ্ছে, আবার গিয়ে গেলো নাকি, এসব করছে টরছে। শেষে শাশুড়িকে বলছে যে ধাক্কা দিচ্ছে, বলছে যে মা আওয়াজ পাইতেছেন? শাশুড়ি ঘুমায় নেই, বলছে হ। কিসের? বলে তোর স্বামীরা খাইতেছে। খুব অল্প সংখ্যক মানুষ জড়িত, তার কারণ একটা থালাতে দেখবেন যদি অনেক নকল হিরে রাখা হয় আর তাতে একটি যদি অরিজিনাল হিরে রাখা হয়, তো দেখবেন কেউ বাঁচতে পারছে না, কিন্তু যে বাঁচতে পারলো, মানে যে চেনে, সে সেই আসল হিরেটাই তুলে নেয় ওখান থেকে। ঠিক সেরকম নাট্যজগতে সবার জন্য নয়, আর নাট্যজগতে আসা মানে পৃথিবীর সমস্ত কিছু জানার একটা সুযোগ থাকে। মেরে ফেলা হয় একদম এর বাইরে, এইটার থিয়েটার হলের বাইরে ওকে মেরে ফেলা হয়। মাস্ক পরা কোনো প্যালেস্টাইনি লোক কিন্তু মেরেছে, এবং সে দায় কিন্তু কেউ স্বীকার করেনি। পরে পরে ইসরায়েলি মাস্ক কিছু আর্মি এসে ওদেরকে ধরে, যে তিনজন বেঁচে ছিল, যারা জুলিয়ানের সাথে কাজটা শুরু করেছিল। এই দেখ একদম শেষে এটাকে একদম পুরো ধ্বংস করে দিয়েছে, কিন্তু বারে বারে ধ্বংস করছে, বারে বারে ওরা আসছে, বারে বারে তৈরি করছে, বারে বারে কাজ শুরু করছে, বারে বারে ট্রমাটাইজ বাচ্চাদের নিয়ে কাজ করছে। শুধু তো ওই সমস্যা না, ওখানকার কনজারভেটিভ কালচার, ওদের রিলিজিয়ান কিছু প্রবলেম, ফান্ডিং এর প্রবলেম, সেই কারণেও বারবার কাজটা স্টপ হচ্ছে। কিন্তু তারপরেও সারা পৃথিবী থেকে ওখানে একটা এসেছে, ফ্রেন্ডস অফ জেনিন ফ্রিডম থিয়েটার, একটা সংস্থা, সেটা হাস্যকর, সেটা হচ্ছে ইউএস একটা, কিন্তু ইউএস এর একটা উদ্যোগ, ইউএস এর একটা এনজিও, যারা ফ্রেন্ডস অফ ফ্রিডম থিয়েটারের সাথে আছে। এবং আমাদের এখানে সফদার আজমির যে দলটা আছে,
সেই জননাট্য হয়েছে। জানামে ওরা একটা চিঠি পাঠিয়েছিল, মানে জানাম ওদের ওখানে অ্যাপিল করেছিল সবাইকে যে তোমরা এই ফ্রেন্ডস অফ এর সাথে কাজ করো, এসো। আর এরা কোলাবোরেশনে কাজ করছে। আমরা চাইলেও কিন্তু এদের সাথে যুক্ত হতে পারি সামনের দিনে, এবং আমরা ইমেল করতে পারি, আমরা চিঠি লিখতে পারি। তার কিন্তু আমার কাছে আমি আজকে দেখছিলাম অনলাইনে তো আছেই, সবাই পারি। ইভেন এরা 2026-এও কাজ করছে, এত অসুবিধার পরেও 2026-এ ঘুরে দাঁড়িয়ে কাজ করছে বাচ্চাদের নিয়ে, যদিও সেটা অনলাইনে। তো আমরা তো এত অন্যরকম এখন কথাবার্তা অনেক কিছুই বললাম, কিন্তু এরাও তোমাদের বন্ধু। আমরা বলছি না হাত বাড়াচ্ছি বন্ধু। তো আমি একটা ভিডিও এনেছিলাম 5 মিনিটে, সেটা আমরা পরের দিন দেখে নেবো, যে কতটা মনের জোরে, কতটা আশা, কতটা বন্ধুত্বের জোরে একটা দেশ, যে ছোট্ট একটা দেশ, যাকে বারে বারে মেরে ফেলা হচ্ছে। এবং ওই এরিয়াটাতে 15,000 লোক থাকে। 15,000 লোক ওই ঘিঞ্জি একটা জায়গায় থেকে তারা থিয়েটার করছে, তারা থিয়েটার করার স্বপ্নটা দেখছে। মানে এটা তার মানে কতটা আশা আমরা বুঝতে পারবো না। আমরা যে সুবিধার জায়গায় আছি আমরা বুঝতেই পারবো না, আমরা বুঝতে পারছি না, আজকে দাঁড়িয়ে বললেও বুঝতে পারছি না। ওইটুকুটুকু বাচ্চাগুলো মানে যে কোনো সময় এক এক সময় এমন সময় আসে যে এত ড্রোন ঘুরে ওরা রিহার্সাল করতে পারে না, 2 ঘন্টা চুপ করে বসে থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে একটা থিয়েটার হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে ওরা জেন্ডার নিয়ে কথা বলছে, ওরা পলিটিক্যাল ইস্যু নিয়ে কথা বলছে, ওরা বাড়িতে যে অত্যাচার হয়, বাড়ির যে সমস্যা, মেয়েদের উপরে যে ধরনের অত্যাচার হয়, সেই সব নিয়ে কথা বলছে। তো মানে অনেকটা এগিয়ে, সময়ের থেকে অনেকটা এগিয়ে। মানে এত সাহস ওরা কোথায় পেল? আমরা সেই সাহসে ওদের সামিল হতেই পারি। তো আমার তো মনে হয়েছে এটাই, যে আমরা ওদের সাথে একটু যোগাযোগ করে ফ্রেন্ডস অফ ফ্রিডম থিয়েটারের সাথে আমরা যুক্ত হতে পারি। তোমরা সবাই ভাববে, কথা বলো, আমরা নিজেরাও কথা বলি, আমরা সামনের দিনে ওদের সাথে মিলিয়ে কোনো কোলাবোরেশনে কাজ করতে পারি। 2014-তে আমি মনে হচ্ছে 2014-11-তে ওরা মনে এসে জানাম থিয়েটারের সাথে কাজ করেছিল। 2011 বা 14 জানাম, যেটা সাউথার হাসমি মালাশ্রী আজমির সাথে কাজ করেছিল। হ্যাঁ, ওরা এইটা আমরা একটুখানি, আমার মনে হয়েছে আজকে সবার সাথে এটা আমি শেয়ার করবো। এটা আমরা কি করতে পারি সামনের দিনে? আমরা সামনের দিনে কি ওদের সাথে জুড়তে পারি? তোমরা সবাই মিলে বলো, অন্তত আজকের দিনে এইটা আমরা মানে এই কমিটমেন্টটা, তো এটা কমিটমেন্টই তো আমার মনে হচ্ছে, এটা একটা কমিটমেন্ট যে এদের সাথে আমরা যুক্ত পারি। আমাকে এখন চারপাশে লোকে কি বললো, কি ইস্যু আসছে পলিটিক্যাল, আমাকে আবার সেইটা মাথায় ভেবে যে ওটা তো আমরা কি ফেস করতে পারবো, করে কিন্তু আমাকে এটা করতে হবে। কেননা এখন খোলা জায়গায় লিভে প্যালেস্তিনা তো একদম খুবই একটা মানে রাষ্ট্রদ্রোহ হয়ে যাবে হয়তো। তো সেইটা আমরা সামলে কতটা এদের সাথে সামিল হতে পারবো তোমরা নিজেরা ভাববে, আলোচনা করার সাপেক্ষ সেটা ব্যাপার। তো আজকে আমার এটাই বলার যে ফ্রিডম থিয়েটারটা নিয়ে আমরা একটু পড়াশোনা করতেই পারি। আমি আজকে প্রচুর সারাদিন ধরে এটার মধ্যেই আছি। জেনুইন প্যালেস্টাইন, এটা খালি 2 সেকেন্ড এটা হয়ে গেছে, এটা দেখেন। আমি যার কথা বলবো তিনি ব্রাজিলের একজন বিখ্যাত নাট্যকার, ওনার নাম অগাস্টো বোয়াল। ব্রাজিলে 1931 সালে 16ই মার্চ ব্রাজিলে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি শিল্প সমাজ এবং মানুষের জীবন নিয়ে ভাবতেন। তিনি পরে আমেরিকায় গিয়ে থিয়েটার বিষয়ে পড়াশোনা করেন এবং দেশে ফিরে এসে নাটকের মাধ্যমে সাধারণ মানুষের জীবনে দুঃখ, কষ্ট এবং সামাজিক অন্যায়ের কথা তুলে ধরতে শুরু করেন। তিনি অফ দ্য অপ্রেসর নামে একটি নাট্যদল তৈরি করেন। এই নাট্যদলের বৈশিষ্ট্য হলো দর্শক শুধু বসে থাকবে নয়, বরং তারা নিজেরাও অংশগ্রহণ নেবেন এবং সমস্যার সমাধান খুঁজবে। তিনি বিশ্বাস করতেন নাটক মানুষের জীবনের সঙ্গে যুক্ত হওয়া উচিত এবং এটি সমাজ পরিবর্তনের একটি শক্তিশালী মাধ্যম হতে পারে। অগাস্টো বোয়াল তার নাটকের মাধ্যমে গরিব মানুষ, শ্রমিক, কৃষক এবং শোষিতদের কথা তুলে ধরে। এর কারণে মানুষ প্রতিবাদ করতে শুরু করে এবং সরকার তাকে বিপজ্জনক হিসেবে দেখতে শুরু করে। 1971 সালে তাকে গ্রেপ্তার করা হয়, তাকে জেলে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় ও নির্যাতন করা হয়। পরে তাকে জানানো হয় যে যদি তিনি দেশ না ছাড়েন তাকে আরো কঠোর শাস্তি দেওয়া হবে। ফলে তিনি ব্রাজিল ছেড়ে যেতে বাধ্য হন। দেশ ছাড়ার পর তিনি প্রথমে আর্জেন্টিনা যান। সেখানে গিয়েও তিনি থিয়েটার চালিয়ে যান
এবং তার গ্রুপের নাম ছড়িয়ে দেন সারা দেশে। কিন্তু কিছুদিন পর আর্জেন্টিনার রাজনৈতিক সমস্যায় দেখা যেতে এই সমস্যা দেখা যেতে সেখান থেকেও বেরিয়ে যান। পরে তিনি ফ্রান্সে চলে যান এবং প্যারিসে বসবাস শুরু করেন। 1945 সালে আবার নিজের দেশে ফিরে আসেন। নিজের দেশে ফিরে এসেও তার কাজ থামেনি। 1909 সালে তিনি নিজের দেশেই মারা যান। তারপরে ওই দেশের রাজনৈতিক দলে, এটা আমার লেখা হয়নি, তারপরে নিজের রাজনীতির সাথে জড়িয়ে পড়ে এবং পরে নেতা হয়ে গিয়ে তিনি কলেজ এবং স্কুলেতে প্রত্যেক ছাত্রছাত্রীদের মধ্যে এরকম একটা সীমাবদ্ধ করে দেয় যে প্রত্যেক স্টুডেন্টদের থিয়েটার করাটা মাস্ট, অন্তত 2 বছর করা মাস্ট, আর রাজনৈতিক হিসাবে তাকে সেটাও যুক্ত থাকতে হবে। এই জিনিসটা অন্তত 2 বছর করে প্রত্যেকটা ছেলে মেয়েদের মাথায় গেঁথে দেয়। নমস্কার। ভেরি গুড। আমি রিয়া, খুব ছোট করে বলছি কয়েকটা জায়গা। আমি খুব অনেক বছর আগে একটা লেখা পড়েছিলাম যেখানে বলা হয় কবিতা কি। একটি মেয়ের সাথে একটি সাধকের আর কি কথোপকথন চলছে। যে ভদ্রলোক সাধক, উনি ঘটনাচক্রে কবিতা লেখেন এবং মেয়েটি বলেন যে না, আমি তো কবি নই, কারণ আমি কবিতা লিখি না। ভদ্রলোক তাতে উত্তর দেন যে যে কবিতা লেখে না এবং যে কল্পনা করে সে কিন্তু অনেক বেশি কবিতা লেখে যে লেখেন তার। তো তারপরে আমি যখন থেকে অভিনয় শিখবো বলে ঠিক করেছি, বিভিন্ন জায়গায় একটা প্রশ্ন খুব ঘুরে ফিরে এসেছে, অভিনয় কি। এবার এই প্রশ্নটা তো খুঁজছি, আমরা সবাই মিলে খুঁজছি, আশেপাশে যারা আছে সবাই খুঁজছে। এখানে আমি সলিল বন্দ্যোপাধ্যায় একটা কথা বলছেন যে অভিনয় মানে কি হতে পারে। আমাদের সহজে যেটা মাথায় আসে যে আমরা কোনো একটা কিছুকে মিমিক করব, কপি করব, অনুকরণ করব, এগুলো তো একটা বেসিক জায়গা যেটা সাধারণত মানুষের মাথায় আসে। এবার বিভিন্ন সময় দেখা যায়, মানে প্রথম থেকে কিরকম ভাবে শুরু হয়েছে যে একদম, মানে আমি একজন ভদ্রলোকের নাম বলছি, লরেন্স অলিভিয়ার। উনি এর আগে বলেছিলেন, মানে একটা জায়গায় উনি বলেছিলেন যে মানুষের একদম মানব সভ্যতার শুরুতে গেলে দেখা যাবে মানুষ প্রথমে হাত পা নাড়ানো শিখিয়েছে, মানে শুরু করেছে, মানে অ্যাক্ট দিয়ে প্রথমে আরম্ভ হয়েছিল। সেটা ততক্ষণ চলেছে যতক্ষণ সেই একটা সমাজের দর্পণ হিসেবে পৌঁছেছে। এবার তাহলে বোঝা গেল যে শুধুমাত্র অনুকরণ নয় অভিনয় মানেই। এবং তারপর বিভিন্ন পর্যায়ে নিয়ে উনি আলোচনা করেছেন। সব শেষে উনি যেখানে যে সিদ্ধান্তে পৌঁছেছেন, আমি শুধু সেইটুকু বলবো। উনি একটা জায়গায় বলছেন যে আমরা অভিনয় মানে কি, প্রত্যেকটা মুহূর্তকে গুনে চলা, মানে একটা মুহূর্তর সাথে পূর্ববর্তী এবং পরবর্তী মুহূর্তটার যোগ সংযোগ, এবং সেই মুহূর্তটাকে গুনতে গুনতে মানুষের মননে এমন একটা কিছু পৌঁছে দেওয়া যে ছবিটা সে দর্শক হোক, অভিনেতা হোক, আশপাশের যারা সহযোগী হোক, সমাজ হোক, তারা একটা ছবি তো দেখে গেল। সেটা হতে পারে মঞ্চে দেখে গেল, হতে পারে মঞ্চের বাইরে যারা অভিনয় করে তাদের দেখে গেল। তারপরে সেই যে মনন, সেই যে বিশ্বাসটা নিয়ে পৌঁছলো, সেইটা সারা জীবন ধরে তার থেকে গেল। তো এইটা হচ্ছে অভিনয়ের মানে মুখ্য জায়গা বা বলা যেতে পারে উদ্দেশ্য। এবার এই উদ্দেশ্যটাকে ধরেই আমরা থিয়েটারে ফিরতে পারি। যেটা থিয়েটার মানে আমার কাছেও যেটা মনে হতো যে একটা থিয়েটার থেকে সিরিয়াল করা যায়, সিনেমা করা যায়, বিভিন্ন জায়গায় সুযোগ পাওয়া যায়। তো তারপর যখন আমি আস্তে আস্তে বড় হয়েছি, বুঝতে শিখেছি, বই পড়েছি, এখানে এসেছি, আমি বুঝতে পেরেছি যে থিয়েটার মানে ওই গ্ল্যামারটা নয়। থিয়েটার মানে অনেকটা বড় কিছু, যেটা এখন আমি ধরতে পারিনি। আমি খুঁজছি, আমরা সবাই মিলে খুঁজছি। যদি নাটক করার সময় আমার বাবা খুব বাজেভাবে অসুস্থ হয়ে পড়ে একটা অ্যাক্সিডেন্টের পর, আমি চুমকিদির সাথে কথা বলে বলি থিয়েটারটা আমি করতে পারবো না চুমকিদি, মানে সত্যি পারবো না। এটা আমার নিজের জানি না কতটা মানসিক অক্ষমতায় এলে মানুষ থিয়েটারটা ছাড়তে পারে বা ছেড়ে দিতে পারে। আমি ছেড়ে দিয়েছিলাম। আমি প্রায় 2.5 থেকে 3 বছর, কি 2018 থেকে 2020-22 এরকম হবে, আমি পুরোপুরি ভাবে থিয়েটারের সাথে থিয়েটার থেকে ডিটাচ ছিলাম। সেখান থেকে বিশুদার সাথে দেখা হতো আগে চুমকিদির বাড়িতে গেলে, চুমকিদির জন্মদিন বা অন্য কোনো স্যারের জন্মদিনে বিশুদার সাথে দেখা হতো,
বিশুদ্ধ একদিন আমার স্টেডিয়ামে ধরে বললো থিয়েটার করছিস? বললো না, এরকম মানে অনেকদিনই হলো বন্ধ। জোনাকিতে এসে আবার যেন মানে সেই পুরনো একটা ওই এতটা গ্যাপের পর মনে হয়েছিল থিয়েটারটা পুরোপুরি ভাবে বন্ধ হয়ে যাবে। তারপর এই জোনাকিতে আসার পর যে ভালোবাসা বা যে মানে একটা গুরুর থেকে যেটা পাও না, মানে আমরা সকলে যেটা পাই বা সেই নিয়ে এগিয়ে যাওয়া, থিয়েটারকে ভালোবাসা, আমার মনে হয় এটা আমার কাছে বিশাল। মানে আমি একটা ছোট্ট নিজের পার্সোনাল কথা বলছি, এটা হয়তো বলা উচিত নয় বা বলা উচিত আজকের সময় দাঁড়িয়ে বা আজকের দিনে দাঁড়িয়ে। আজকে যেহেতু বিশ্ব নাট্য দিবস, এমন অনেক আর্থিক অনটন আমার সাথে হয়েছে বা আমার সাথে রয়েছে এখনো পর্যন্ত। বাবা চলে যাওয়ার পর তো আমি একা মাকে নিয়ে সবকিছু সামলে, হয়তো মুখে হাসিটা বোঝা যায় না অনেক কিছুই, বাট ভেতর ভেতর অনেক কিছু চলে। অনেক বন্ধু বান্ধব অনেক কিছু বলেছে বা অনেক কিছু করেও দিয়েছে। বন্ধু বান্ধব তো অনেক ভালো হয়, অনেকে বোঝেও না থিয়েটারটা কি। যারা বোঝে তারাও পাশে বসে একটা দিন আমায়, সে হয়তো ভালোর জন্যই বলেছে, আমার দেখে বলেছে একটা সময় ছিল ঠিকঠাক ছিলাম, কোনো অসুবিধা হতো না। যদি হয় যে সে যখন বলে, একদিন আমায় বলেছিল, খুব মানে তারও খুব আঁতে লেগেছে বা সেও খুব দেওয়ালে পিঠ থেকে গিয়ে বলেছিল থিয়েটারটা ছেড়ে এবার একটু মানে নিজের আর্থিক দিকটা দেখ। আমার প্রচন্ড খারাপ লেগেছিল এবং প্রচন্ড মনে লেগেছিল সেই কথাটা, কিন্তু আমি তাকে বলেছিলাম দেখ মানে আমি পারি না, আমি যতই ভেঙে পড়ি না কেন আমি হয়তো আর থিয়েটারটা ছাড়তে পারবো না, কারণ ওটার সাথে আমি ওটা আমার ভালোবাসা হয়ে গেছে। নমস্কার, আমি জুনিতা সাধুকা। কিছুদিন হলো থিয়েটারের সাথে যুক্ত, হাওড়া জোনাকি দলের সাথে। জাতীয় পথনাটক দিবস 1989 সালে। আজ পথনাটকই হয়ে উঠেছে জনচেতনা বৃদ্ধির প্রকৃত কলা মাধ্যম, শাসক শ্রেণীর প্রযুক্তি সংস্কৃতির একমাত্র বিকল্প। নমস্কার। আমি প্রসেনজিৎ হাজরা। আমি থিয়েটার নিয়ে যেমন জীবনযাপন করছি, কিছু বছর আগে অতটা আমার জ্ঞান ছিল না। যেটুকু আমার জ্ঞান এখন আহরণে এসেছে আমি সেটুকুই আপনাদের সামনে আলোচনা করতে চাই। যেমন ধরুন আজকে এটা 65 বছর হতে চলল বিশ্ব নাট্য দিবস। এটা 1961 সালে সূচনা হয়েছিল আপনার ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট, আপনার এটা প্যারিসে। এটা যখন হয়েছে 1962 সালে অনুষ্ঠিতভাবে এটা সূচনা হয়। এটা থিয়েটার অফ নেশনস বলে জায়গায় ওটা হয়েছিল, প্রথম সূচনা হয়েছিল। আর বিখ্যাত ফরাসি লেখক এবং নাট্যকার জিন কোকটিয়াও এটার প্রথম বার্তা সূচনা করেছিলেন। তো এরকমভাবে আমি যেটুকু জ্ঞান আমার আসছে, আমি অতটাও জানি না, কিন্তু আমি যেরকমভাবে রোজ করি এই থিয়েটার মানে রিহার্সাল যেরকমভাবে করি সেইভাবেই আমি বুঝতে পারি। আর সময় যতটুকু পাই সেটুকু দিতে পারি, এর বেশি আমি দেওয়ার চেষ্টা করি কিন্তু পারি না। এর ফলে খুব বেশি জ্ঞানও আমার এখন এই মুহূর্তে নেই যে থিয়েটার নিয়ে অনেক কিছু বলে ফেলবো আপনাদের সামনে। হ্যাঁ, এবার বিশুদা বললো যে আগে থেকে তৈরি করতে পারতি, সেটাও আমি করতে পারিনি, সেটার জন্য দুঃখিত আমি খুবই। আর আমার এখন এই জীবনটা মানে আগের থেকে আমি থিয়েটার করে যেটুকু বুঝতে পারতাম তার থেকে অনেক বেশি বুঝতে পারি। এটুকু আমার চেঞ্জ হয়েছে, আমি এটা নিজে বলতে পারি, অনেকে বলেওছি। তো বিশ্ব নাট্য দিবসে আমার খুব কিছু বলার নেই, তবুও চাইবো যে যতটা সম্ভব কিভাবে এগিয়ে যেতে পারি, হ্যাঁ সকলের সাথে মিলেমিশে থাকতে পারি। আজ যেমন আপনাদের সকলের সামনে আমি বলছি এই কথাটা, আমার ভালো লাগছে। প্রথমে ভাবছিলাম কি বলবো না বলবো, আটকেও যাচ্ছি মাঝে মাঝে। হ্যাঁ, তো এটুকুই। তো আপনাদের সকলের ভালোবাসা এবং
একটা শ্রদ্ধা আমার জন্য থাকবে সবসময়। বিশ্ব নাট্য দিবসে আমি একজন বিদেশি নাট্যকার যিনি আমাদের এখানে এসে বাংলায় নাটক করেছেন, মানে তাকে আক্ষরিক অর্থে বলা যেতে পারে বাংলা থিয়েটারের জনক, বা বাংলা থিয়েটার আগেও হতো, কিন্তু তিনি যেভাবে শুরু করেন প্রসেনিয়ামটাকে, মানে বাঙালিয়ানা রেখে একটা বিদেশি নাটক করা, অনুবাদ করা, একজনের সাহায্য নিয়ে বা অনেকের সাহায্য নিয়ে মঞ্চ নির্মাণ করা, প্রেক্ষাপটগুলোকে দেখা, সেইগুলো বা গানগুলোকে বাংলা গান রাখা নাটকে। তিনি হচ্ছেন লেবেদভ, একজন রাশিয়ান। তাকে নিয়ে আমি একটা লেখা লিখেছি। 1795 সালে হেরাসিম স্টেপানোভিচ লেবেদভ নামের একজন রুশ দেশীয় একান্ত ব্যক্তিগত উদ্যোগে কলকাতার ডোমটোলায়, যেটা এখন ইজরা স্ট্রিট, সেখানে প্রতিষ্ঠা করেন দ্য বেঙ্গল থিয়েটার। 25 নম্বর ডোমটোলা জগন্নাথ গাঙ্গুলির বাড়িটি মাসিক 60 টাকা ভাড়ায় লেবেদভ এই নাট্যশালাটি প্রতিষ্ঠা করেন, যা ছিল আক্ষরিক অর্থে সর্বপ্রথম বাংলা থিয়েটার। লেবেদভ 1749 সালে রাশিয়ার ইয়ারোস্লাভ শহরে জন্মগ্রহণ করেন। খুব কম বয়সে চলে আসেন লেনিনগ্রাদে। সেখানে থেকে শুরু হয় তার সঙ্গীত চর্চার যাত্রা। এরপর ইতালি, ভিয়েনা, প্যারিস, অস্ট্রিয়া, ইংল্যান্ড প্রভৃতি স্থানে বিভিন্ন সময়ে থাকেন তিনি। লন্ডন থেকে 1775 খ্রিস্টাব্দের 15ই মার্চ তিনি মাদ্রাজে ভ্রমণ করেন। মাদ্রাজে আসেন, এখানে বেশ কিছুদিন তিনি সঙ্গীত পরিবেশন করে কিছু অর্থ উপার্জন করেন এবং অতঃপর 1787 খ্রিস্টাব্দে তিনি কলকাতা আসেন। কলকাতায় থাকাকালীন তিনি পণ্ডিত গোলকনাথ দাসের কাছে এদেশের ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে শিক্ষা লাভ করেন। বিশেষত বাংলা ও সংস্কৃত ভাষা ও রায়গুণাগার ভারতচন্দ্রের কাব্যের সংস্পর্শে আসেন। এছাড়াও কালিদাস ও বাংলা ব্যাকরণ নিয়ে তার অধ্যয়ন ছিল। তিনি প্রথমেই সবাইকে জানাই আমার আন্তরিক অভিনন্দন, এই কারণে যে আজকে এমন একটা দিনে সবার সঙ্গে দেখা হচ্ছে এবং নতুন একটা পরিবার, আমার দল ছাড়া একটা নতুন পরিবার। এই পরিবারটার সঙ্গে আমি বেশি দিন যুক্ত হইনি, তার কম করে হলেও হয়তো 1 মাস কি 20 দিন। এই 20 দিন মনে হচ্ছে যেন পরিবারটা আমার কাছে 20 বছরের পরিচিত একটা পরিবার। এইরকম পরিবার আমার খুব দেখে ভালো লাগে, কারণ আমরা তো থিয়েটার করতে এসছি, আমরা কিছু পেতে আসিনি, সবটাই দিতে এসছি। এবং এই একটু আগে এত মানুষের কথাগুলো শুনছি আর মনে মনে ভাবছি যে কত কি আমার অজানা ছিল, সেগুলো জানতে পারলাম। যদি না আসতাম জোনাকিকে বা এই পরিবারটার সঙ্গে যদি আলাপ না হতো, আমি একটা বড় জিনিস মিস করে যেতাম। এই থিয়েটার চর্চাটা যে এইটাই, আমরা যত মিশবো, যত দেখব, যত অবজার্ভ করব, সবটাই থিয়েটারেই কাজে লাগে। আবার একটা মানুষ এই একটু আগে কমল বলে গেল যে থিয়েটারটাকে কিভাবে ও যাপন করে, এটাই তো থিয়েটার। পাশে থাকাটাই থিয়েটার। থিয়েটারটাকে যাপন না করলে তো থিয়েটারটা বাঁচবে না। আর থিয়েটারের মধ্যে তো একটা মানুষ তৈরি হয়, এই যে আত্মীয় তৈরি হয়। আজকে কমলের যদি কিছু অসুবিধে হয়, কমল আমাদের কাছে নির্দ্বিধায় বলতে পারবে, কেন জানে আমার পরিবারের লোক।